বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনের দুদিন আগে একের পর এক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, বিচ্ছিন্ন ঘটনা বলছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার বার্তা। বগুড়ায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, বাড়িঘরে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি। পঞ্চগড়ে গভীর রাতে সার্জিস আলমের গাড়িবহরে হামলার চেষ্টা, আক্রমণকারীরা স্থানীয় বিএনপি নেতাকর্মী দাবি এনসিপি নেতার। সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের বার্তা দিলেন ঢাবি ভিসি ডক্টর নিয়াজ আহমেদ। হঠাৎ সরে দাঁড়ানোর বিষয়ে করেননি কোনো মন্তব্য, দানা বাঁধছে রহস্য। চাকরি দিতে হাদির স্ত্রীকে যমুনায় ডাকলেন প্রধান উপদেষ্টা, প্রস্তাব প্রত্যাখ্যান করে চাইলেন হত্যার বিচার। ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত ছিল প্রচারণার শেষ সময়। তবে প্রচারণা শেষ হলেও আসন্ন নির্বাচন ঘিরে উত্তাল রয়েছে নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে নির্বাচনী সহিংসতা। প্রার্থীদের অস্থায়ী অফিস ও নির্বাচনী ক্যাম্পে দেয়া হয়েছে আগুন। মূলত বিএনপি, জামাত ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফল, ভোলা সদর এবং শেরপুরের মতো এলাকায় বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 11 ডিসেম্বর থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত 321টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত মানুষ। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব ঘটনায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। প্রচারণার শেষ দিনে নেত্রকোনা, বরগুনা, কুমিল্লা, বগুড়া, ঝালকাঠি, বরিশাল, গাজীপুর ও লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে পটুয়াখালীর 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই দিন বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বান্দরবনে এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করতেছে। সেজন্য আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন অনুরোধ জানাইতেছি যে সুস্থ তদন্ত করে সে আমরা বিচার চাই। এদিকে ভোটে টাকা বিতরণের অভিযোগে বগুড়ায় বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ভোটের আগে আগুন দেওয়া হয়েছে ভোট কেন্দ্রেও। সোমবার রাতে নেত্রকোনার সদর উপজেলার 4টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় বুথ কেন্দ্রে থাকা বিভিন্ন সরঞ্জাম। প্রশাসন বলছে সারা দেশে প্রায় 24,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে সারা দেশে প্রায় 9,70,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা, ড্রোন এবং সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। এছাড়া কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সব ধরনের যান চলাচলের উপর। ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামে সোমবার মধ্যরাতে উপজেলার পারসুন গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সোমবার রাতে পারসুন গ্রামের আব্দুল আজিজের বাড়িতে কয়েকজনের সন্দেহজনক সমাগম দেখে তারা সেখানে যান। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল সহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। পরে বিএনপি নেতাকর্মীরা বেলাল সহ 2 জনকে আটক করে বুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেই জামায়াতের প্রায় 2 শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। হামলায় মাসুদ রানা ও তার ভাইকে বেধড়ক মারধর করা হয় এবং আটক থাকা 2 জনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় মাসুদ রানার বাড়ি সহ আশপাশের 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমি সরে দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে যাচ্ছেন না। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো জমা দেননি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর 10 আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, লেখক এবং শিক্ষক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও সুরাহা হয়নি এই হত্যা মামলার। ঘটনার পরপরই ভারতে পালিয়ে গেছে হাদি হত্যা মামলার প্রধান আসামিরা। এই ঘটনায় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চেয়ে ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশের সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এবার নতুন করে আবারও ওসমান হাদির স্ত্রীকে এই বিচারের দাবিতে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে ওসমান হাদির স্ত্রী এক পোস্টে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। যাই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাই বোনগুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব। আপনি ফিরনাসের জন্য করছেন, অনেক শুক্রিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি। এর আগে ওসমান হাদি হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কিছু নেতাকর্মী ও সাধারণ ছাত্র গুরুতর আহত হন। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, জামায়াত ইসলামী জোট বা স্বতন্ত্র প্রার্থী প্রায় সব দিক থেকেই অভিযোগ তোলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। যেসব অভিযোগ তোলা হচ্ছে সেগুলো কতটা যৌক্তিক, অতীতের অভিজ্ঞতা কি বলে, ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়? ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট ইঞ্জিনিয়ার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। ব্যালট সিলাইতে যায় না, মানুষগুলো বাপদারে সিলাই লাইবো। কারচুপি, কারসাজি, চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং। নির্বাচন নিয়ে কম বেশি এমন অভিযোগ সবসময়ই ছিল। এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেসব ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে সেগুলো কি আদৌ সম্ভব? হলেও কিভাবে? যেমন লক্ষ্মীপুরে ভোটের সিল জালিয়াতি ধরা পড়ার পর ভুয়া সিল, ব্যালট ও ভুয়া ভোটের শঙ্কা আর অভিযোগ তোলা হচ্ছে। সেটা কি বাস্তবে হতে পারে? ইলেকশন যতই খারাপ হোক, যাই কিছু হোক, কিন্তু ব্যালট পাওয়া গেছে, কেউ ব্যালট ছাপানো হচ্ছে এরকম কিন্তু অভিযোগ আজ পর্যন্ত আমি শুনিনি। ভোটার তো ইচ্ছা করলে 10টা ব্যালট বাক্সের মধ্যে ঢোকাতে পারে না। মানে এরকম ম্যানিপুলেশনটা সম্ভব তখনই যখন পুরো একটা গ্রুপ পরিকল্পনা করে কাজটা করে। এটা হতে পারে কখন, যদি কেন্দ্র দখল করে সিল সাপোর্ট দেওয়া হয়, কিন্তু সেখানেও ধরা পড়বে যে ব্যালটগুলো জাল ব্যালট। প্রশাসনের দলীয়করণ, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষতা, বিতর্কিত পর্যবেক্ষক, সহিংসতার পরিকল্পনা, এমন যেসব শঙ্কা বা অভিযোগ তোলা হচ্ছে সেগুলো কারসাজির উপায় হতে পারে। আওয়ামী লীগ শাসনামলে 3টি বিতর্কিত নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন ও সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলির বিবরণে ভোটের দিন বিভিন্ন উপায়ে ইঞ্জিনিয়ারিং করার শঙ্কা থাকে। যেমন ভোট কেন্দ্রে কাজ করা ব্যক্তিদের ব্যবহার করা, ভোটের গতি ধীর করে দেওয়া, ভোটার কম থাকার সময়কে কাজে লাগানো,
ভোট ব্যাংক বিবেচনায় ভোটারদের আসতে নিরুৎসাহিত করা, বিশৃঙ্খলার মাধ্যমে ভোট কেন্দ্র বন্ধ করা, একাধিক ভুয়া এজেন্ট দিয়ে অপর এজেন্টকে কোণঠাসা করা, গণনার সময় সূক্ষ্ম কারসাজি, ব্যালট বাক্সের সবগুলো সিল নম্বর ভোট শেষে মিলিয়ে না নেওয়া, এমন অনেক ফাঁকফোকর থাকা সম্ভব। প্রশাসন যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে ইলেকশন কিন্তু সঠিকভাবে করা খুব কঠিন কাজ। সরকার, ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, এর মাঝখানে যে কোনো একজন যদি এটাকে নষ্ট করতে চায় তাহলে ইলেকশন নিয়ে প্রশ্ন উঠে যায়। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বেশিরভাগ নির্বাচনেই কম বেশি অভিযোগ তোলা হয়েছে। যেমন 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এতে একজন প্রার্থীকে জেতাতে হেলিকপ্টারে ব্যালট পেপার ঢাকায় আনার ঘটনাও ছিল। কুমিল্লার সে প্রার্থী ছিল খন্দকার মোশতাক আহমেদ, যিনি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও পরবর্তীতে তার হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পরিচিত। সামরিক শাসক জিয়াউর রহমানের অধীনে 1979 নির্বাচন, এরশাদ সরকারের সময় 86 ও 88 নির্বাচনও ছিল বিতর্কিত। 1991, 96, 2001, 2008 গ্রহণযোগ্য নির্বাচনগুলিতেও হেরে যাওয়া দল বিভিন্ন কারচুপির কথা বলেছিল। গত 3টি নির্বাচন তো বিতর্কিত ছিলই। বিশেষ করে 2018 নির্বাচন রাতের ভোট হিসেবেই পরিচিত ছিল। নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে ফেলার মতো ঘটনা ঘটেছিল। আবার নির্বাচনের আগে কারসাজি নিয়ে বলার থাকে ভিন্ন ব্যাখ্যাও। এটা একটা আগাম দিয়ে রাখে, আগাম একটা পথ খুলে রাখার মতন, যে আমি তো আগেই বলেছিলাম এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, এই যে আমার তো জেতারই কথা ছিল। আসলে আমাদের যাই ঘটুক না কেন, আমাদের প্রার্থীরা এবং রাজনৈতিক দলগুলো যদি ভোটারের পর আস্থা রাখে এবং ভোটাররা যাকেই ভোট দেবে সেই ফলাফলটা যদি মেনে নেওয়ার মানসিকতা হয় তাহলে কিন্তু আর ইলেকশনটা সহজে নষ্ট হয় না। কিন্তু আমাদের যে জিততেই হবে যে কোনো মূল্যে, এইটা ধরে রাখাতে তখন তারা তাদের পেশি শক্তি ব্যবহার করার একটু চিন্তা ভাবনা করে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটি 2001 সালের নির্বাচনের পর থেকেই বেশি ব্যবহার শুরু হয় বলে জানা যায়। এখন বিএনপি ও জামায়াতে ইসলামী জোট উভয়েই বারবার ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছে। ফলে নির্বাচনের দিন সব দলই ভোট কেন্দ্রের দিকে কড়া নজর রাখবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। প্রতিবেদনটি দেখছিলাম, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান। অধ্যাপক রহমান, নির্বাচন এলেই কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শোনা যায়? এটি এতবার আলোচিত হয়, শীর্ষ নেতারা বলেন, কেন বলেন? প্রথম কথা হলো যে আমাদের অতীতের যে নির্বাচনের অভিজ্ঞতাগুলো তো ভালো নয়, যেমনটা আমরা রিপোর্টে দেখছিলাম। তো এই অভিজ্ঞতা ভালো না থাকার কারণেই কিন্তু শঙ্কার জায়গাগুলো তৈরি হয়। এবং এবারের কথা যদি আমরা চিন্তা করি, যে অন্যান্য নির্বাচনের কথা বাদও দিলাম, এবারের কথা যদি চিন্তা করি, একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং কেবলমাত্র ইলেকশনের দিনই হয় না, এর কিন্তু প্রেক্ষাপট তৈরি করে নেয়, এর আগেও হতে পারে। যেমন যদি একটা উদাহরণ দিই আপনাকে আমি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, অর্থাৎ ইলেকশনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো, জাতীয় পার্টিকে কোণঠাসা করে ফেলা হলো, এবং জাতীয় পার্টিকে কিন্তু টেলিভিশনে বক্তৃতা দিতেও দেওয়া হয়নি। ঠিক আছে, তো এগুলো কিন্তু তাহলে তারা না থাকলে কারা লাভবান হবে? তারা কিন্তু এই কাজগুলো করে নেয় এবং যে মাঠ ভারী করবে, যে তারা যদি প্রধান বিরোধী দল হতো তো তাহলে এর বিপরীতে তারা নেই, এখন তাহলে কারা হবে? এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। একবার শুরুটা হয় এভাবে। দ্বিতীয় হলো যে জিনিসটা আমাদের প্রতিবেদনে এসেছে, যে প্রশাসনে, কারণ দিন শেষে কিন্তু প্রশাসন কিন্তু এই কাজগুলো করে। যেমন রিটার্নিং অফিসার আছেন, যে জেলা প্রশাসক যারা আছেন, যে তারা কিন্তু প্রধান দায়িত্বে থাকেন ইলেকশনের, এবং যারা নির্বাচন কমিশনে আছেন, এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা। এখন যেমন আমরা 18 সালে যে আমাদের যে বিটার এক্সপিরিয়েন্স, যে আমরা হঠাৎ করে জানলাম যে দিনের ভোট রাতে হয়ে গেল, ঠিক আছে, এবং ওই ইলেকশনে যে জিনিসটা ঘটেছিল, যে রাতের বেলায় ম্যাক্সিমাম ভোটে সিল মেরে রাখা হয়েছিল, এবং সকালবেলায় কিছু মানুষ এসেছিল, তাদেরকে দিয়ে ভোট দেওয়ানো হয়েছিল, যা পার্সেন্টেজ খুবই কম ছিল, দেখানো হয়েছে অনেক বেশি। এটা একটা। আরেকটা জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ, যে যদি মনে করে যে প্রতিপক্ষ যে এই বাড়ির, এই মহল্লার, এই এলাকার মানুষরা অমুক মার্কায় ভোট দিবে, যেটা আমার পক্ষে যাচ্ছে না, তাদেরকে এমনভাবে ভয়ভীতি দেখিয়ে, আগে রাতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ফেলে যে তোমরা কিন্তু ভোট দেওয়ার দরকার নাই, তোমরা ভোট দিতে যাবা না, কারণ জানে ওরা ভোট দিলে কাকে ভোট দেবে। তো এরকম ভীতির কারণে তাদেরকে আগে হুমকি দেওয়া হয়।
এই ভীতির কারণে তারা সামগ্রিক পরিবেশ তৈরি করা হয় আপনি বলছেন এর জন্য। একটা ভীতির একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়। তো এই সব কিছুই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয় যে, যেমন মনে করেন যে মানুষের চাহনিও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এমন এমন এজেন্ট বসালেন, মানুষ যায়, কারণ যে যারা নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে যায় তারা তো সবাই পরিচিত। তো যারা ওই যে পোলিং এজেন্ট থাকে, যারা প্রিজাইডিং অফিসার থাকে, তারা কিন্তু পরিচিত মোটামুটি। তো কেউ যদি বাঁকা দৃষ্টিতে তাকায়, ইশারা দেয়, ঠিক আছে, চোখের ইশারাও কিন্তু ইশারা, যে না হলে কিন্তু দেখে নেব। তো এগুলো কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আবার কখনো কখনো আরেকটু স্থূলভাবে যদি আমরা দেখি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কীভাবে হয়, যে পর্দাটা এমনভাবে রাখা হয়, অর্থাৎ যে সে গোপনে যে ভোটটা দেওয়ার কথা এমনভাবে না দিয়ে পর্দাটা একটু সরিয়ে রাখা হয়, যাতে দেখা যায় সে ভোটটা কোথায় দিচ্ছে, ঠিক আছে। তো এখন এগুলো কিন্তু এক ধরনের ভীতি তৈরি করে। তখন কিন্তু তার হয়তো ইচ্ছা ছিল কতে ভোট দেবে, সে তখন ভয়ে ক্ষয়ে ভোট দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এগুলো প্রতিহত করতে কি ধরনের উপায় অবলম্বন করতে পারে? আরেকটা মেকানিজম বলি নেই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর, আবার কখনো কখনো কোনো জায়গায় এমনও দেখা গেছে অতীত এক্সপিরিয়েন্সে, যে দেখা গেছে যে ভোটটা তাকে নির্দিষ্ট কক্ষে গিয়ে, নির্দিষ্ট বুথে গিয়ে না দিয়ে সামনে দিতে বলা হয়, দাও ভোট দাও। এগুলো তো রীতিমতো অপরাধ, ফৌজদারি অপরাধ। হ্যাঁ, অপরাধ। আবার কখনো কখনো এমন দেখা গেছে যে যারা আছে তারাই সিল বেড়ে বেড়ে দিচ্ছে, ফাঁকি ফাঁকি দিচ্ছে। আবার ওই যে যেটা আমাদের প্রতিবেদনে যেটা এসেছে, যে বাইরে কিন্তু লাইন, বাইরে আর্মি আছে, পুলিশ আছে, সবাই কিন্তু যে বাইরে থেকে মনে হচ্ছে যে চমৎকার ইলেকশন হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। এইগুলোই হলো ওভারঅল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কি করা যেতে পারে, অর্থাৎ কমিশনের দিক থেকে এগুলো প্রতিহত করার জন্য তারা কি করতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এগুলো আরো আগ থেকেই করা দরকার ছিল, অনেক কিছু আগ থেকে করা দরকার ছিল। যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো স্ট্রং করা দরকার ছিল, গভর্নমেন্ট একটা মেসেজ দেওয়া দরকার ছিল যে না, আমরা কোনো জায়গায় টলারেট করবো না। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটা বিশ্বমানের নির্বাচন উনি করতে চান, সবচেয়ে সুন্দর নির্বাচন, বিশ্বের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। এখন তো আমার আশঙ্কা হচ্ছে যে একটা ভদ্রস্থ নির্বাচন হোক অ্যাটলিস্ট, কারণ নির্বাচনটা হওয়া দরকার। বিশ্বমানের আমি আশা করি না, একটা ভদ্রস্থ নির্বাচন হোক, অর্থাৎ প্রত্যেকে যাতে তার নিজের ভোটটা নিজে দিতে পারে যেখানে দিতে চায়। তো এই জিনিসগুলোর জন্য যে জিনিসটা এই মুহূর্তে যা করার আছে। কিন্তু এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে আপনার, যে ভদ্রস্থ নির্বাচন করাটাই একটা চ্যালেঞ্জ? হ্যাঁ, এর কারণ হলো আমরা তো দেখছি যে মানে সরকার তো মানে এই বিভিন্ন সময় বিভিন্ন রকম ফ্ল্যাকচুয়েট করছে। যেমন কখন দেখা যাচ্ছে যে একটা সিদ্ধান্ত নিল, যেমন আজকে যদি বলি যে ওই যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, কমিশন নির্দিষ্ট কমিশন আর সরকার আলাদা করে দেখতে পারেন না। যদি সেটাই হতো এই সরকারের আমলে, এই সরকার তো বলেই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার না, ঠিক আছে, আমরা অস্থায়ী সরকার দাবি করে। তাহলে কিন্তু যেদিনই ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছিল সেদিন থেকেই কিন্তু সকল ক্ষমতা চলে যেত নির্বাচন কমিশনের হাতে। এখন আমরা দেখছি সরকার বদলি করছে, আজকে একজনকে বদলি করছে, অনেক শত শত শিক্ষকদেরকে বদলি করছে, কর্মকর্তাদেরকে বদলি করছে। সরকার কীভাবে করছে? এগুলো তো করার কথা না, ঠিক আছে। তো অর্থাৎ এই দুইটার মধ্যে কিন্তু যেই জিনিসটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট যে মেসেজটা দেওয়ার এখনো সময় আছে, যে একেবারে সরকার শীর্ষস্থানীয় জায়গা থেকে যদি সুস্পষ্টভাবে মেসেজ দেওয়া হয় যে টলারেট করা হবে না কোনো অবস্থাতেই, যেই করুক, এই মেসেজটা দেওয়াটা জরুরি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় ভাষণ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উভয় নেতাই ক্ষমতায় গেলে কি করবেন সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তাদের ভাষণে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবে। একই সঙ্গে কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণের কথাও জানান তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন দলটির আমির। এ সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কেবলমাত্র গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব। এগুলো নিয়ে কথা বলতে চাই, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান। মুজিবুর রহমান, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে প্রচারণা চালিয়েছে, তারা শুরুর দিকে এটি বলেছিল যে পারস্পরিক দোষারোপের প্রচারণায় বা রাজনীতিতে তারা যাবে না, কিন্তু প্রচারণার পুরোটা সময় জুড়ে পারস্পরিক দোষারোপ, নানান রকম বক্তব্য সেগুলো সামনে এসেছে, প্রচারণা শেষ হতে যাচ্ছে। কিভাবে দেখছেন যে এই যে পুরোটা সময় প্রচারণা চালালো দলগুলো, পরিবর্তন কতটা এসেছে রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশের? প্রথম কথা হচ্ছে যে শেষ মুহূর্তে কে কি বললেন এটার একটা গুরুত্ব আছে, কিন্তু এটাই শেষ কথা না। মানুষ কিন্তু দেখে যে বিশেষ করে ম্যানিফেস্টোতে কি লেখা আছে, কে কি দিয়েছে, এটা একটা। আরেকটা হলো যে সময় দেয় রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, আরেকটা হলো যে বিশেষ করে রোড ম্যাপ ঘোষণা হওয়ার পরে কে কি বলে, প্রার্থী বাছাই কেমন হলো, কিংবা এরও আগে ব্যাক ট্র্যাক মানুষ দেখে প্রত্যেকটা দলেরই। হ্যাঁ, ফর এক্সাম্পল যে বিএনপি 50 বছরের রাজনীতির ইতিহাস কি তার, ঠিক আছে, জামাত ইসলামীর 80 বছরের ইতিহাস কি, কখন কোন
ধরনের ভূমিকা পালন করেছে, ঠিক আছে, ঐতিহাসিক মোমেন্টে কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছে কোন দল, হ্যাঁ, মানুষ কিন্তু এগুলোও দেখে। তো এরই প্রতিফলন ঘটে হলো ওই একেবারে 11th আওয়ারের যে কলটাতে। হ্যাঁ, তো যেটাতে বলেছে যে বিএনপি যে কথাগুলো বলেছে যে এখানে যে ফ্যামিলি কার্ড দিবে, বেকার ভাতা ইয়ে করবে, ওই জামাত ইসলামী থেকে বলা হয়েছে যে তারা বিভেদের রাজনীতি চায় না, ঐক্যের রাজনীতি চায়। বিভেদের কিন্তু রাজনীতি কিন্তু ঐক্যের রাজনীতি কিন্তু বিএনপিও চায়। তারা বলে নাই যে আমরা বিভেদ চাই, তারা বলে নাই যে আমরা জুলাইকে ডিজোন করি, এমন কথা কিন্তু তারা বলে নাই, ঠিক আছে। আবার জামাত ইসলামী এবং তার জোটের পক্ষ থেকে যে জিনিসটা লক্ষ্য করা গিয়েছে, এটা আমরা গত 1.5 বছরই দেখেছি, যে মনে হচ্ছে যেন জুলাইয়ের হিস্সাদার যেন তারাই নিজেরাই মনে হয়, অন্য কেউ মনে হয় জুলাইয়ের আন্দোলন করেনি, ঠিক আছে, এমন একটা জামাত ইসলামের যে সক্রিয় ভূমিকা ছিল এবং তারা জামাতের সক্রিয় ভূমিকা ছিল, প্রত্যেকটা আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভূমিকা ছিল। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরাও জুলাই আন্দোলনে ছিল। তো সুতরাং আপনি একেবারে ঢালাওভাবে একটা দলকে ক্রেডিট দিয়ে দিবেন, অন্যরা চায় না। ওই যে গণতন্ত্রের কথা বলতে গেলেই, এই যে কোনো রকম যে সিস্টেমেটিক প্রক্রিয়ার কথা বলতে গেলেই, সুশাসনের কথা বলতে গেলেই যে জুলাইকে সামনে নিয়ে আসা এক ধরনের ইয়া করা, যেমন আমরা তো এর ফলাফল দেখেছি যে যার কারণে তো ইলেকশনটা 1.5 বছর পিছালো সংস্কারের নাম দিয়ে। কি সংস্কার হলো আক্ষরিক অর্থে? রিয়েলি কি কোনো সংস্কার? গণভোট তো হচ্ছে, হ্যাঁ, গণভোট সংস্কারের যে প্রেক্ষাপট সেটি তৈরি হয়েছে। হ্যাঁ, না, সংস্কারের প্রেক্ষাপটে এই জিনিসগুলো তৈরি করতে আপনার 1.5 বছর লাগে না, ঠিক আছে। যেমন আমরা এর আগে দেখেছি যে 3 মাস, 3, 6, 18 মাস। আমি আপনাকে বলি, দলগুলো তো ঐকমত্যে পৌঁছাতে পারেনি এই সময়, তাদের নিয়ে কাজ করতে হয়েছে। আপনাকে যদি 18 বছরে না পৌঁছায় তা আপনি কি 18 বছর ওয়েট করবেন ইলেকশনকে? মূল কথাটা হলো যে 6 মাসের বেশি সময় লাগার কথা ছিল না, সেটা লেগেছে 18 মাস। তাও আমরা কাজের কাজ কিছু দেখিনি। তো পারে নাই, তবে সরকারের ব্যর্থতা এটা, তারা কেন পারে নাই? তো এখন যে জিনিসটা ছিল গণভোটটা নিয়ে, যে বিএনপি কিছু কিছু জায়গায় দ্বিমত প্রকাশ করেছিল, নোট অফ ডিসেন্ট। আমরা পরে শেষের দিকে দেখলাম যে বিএনপি অভিযোগ করলো যে নোট অফ ডিসেন্টটা রাখা হয়নি। তারপরেও কিন্তু বিএনপি বলছে যে ওনাদের যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে জুলাইয়ের হার পক্ষেই বলেছেন। কিন্তু সেটা একেবারেই পরের দিকে বলেছেন, দীর্ঘদিন তাদের প্রচারণায় করেন না, কিংবা এই জিনিসটাকে সামনে এনে জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে থেকে যেভাবে আসলে এই বিষয়টির ব্যাপারে অবস্থান নেওয়া হয়েছে, প্রচারণা চালা হয়েছে, বিএনপির বেলায় একই রকম সক্রিয়তা দেখা যায়নি বলে অনেকেই অভিযোগ করেছেন, পর্যবেক্ষণ দিয়েছেন। না, পর্যবেক্ষণ দিয়েছেন, বিএনপির বিভিন্ন মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু বলেছেন যে অনেকে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, তিনিও বলেছেন, আরও আগ থেকেই বলেছেন, আমির হোসেন মাহমুদ বলেছেন, মানে ডক্টর মঈন খান বলেছেন, অনেকেই বলেছেন, আমরা দেখেছি এগুলো। মানে এই যে বললাম যে এটা নিয়েও একটা পলিটিক্স করা, যে ওরা চায় না আমরা চাই, মানে জনগণের কাছে বোঝানো, একটা মেসেজ দেয়া, এটা হলো এক ধরনের কৌশল, মানে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল। আচ্ছা, সেই কৌশলের জায়গায় এখন পর্যন্ত দলগুলো তো বলছে, আমি যেটা জানতে চাই যে পরিবর্তনটা, অর্থাৎ 1 বছর 1.5 বছর ধরে পরিবর্তনের কথা হচ্ছিল, মানুষ পরিবর্তনের জন্য গণভ্যুত্থানে অংশ নিয়েছিল, এটিও কেউ কেউ বলেছিলেন এর আগে, সেই গুণগত পরিবর্তন কতটুকু এসেছে? গুণগত না, কিছু না কিছু পরিবর্তন তো এসেছে। যেমন আমরা আগে চিন্তা করতে পারতাম না যে স্বাধীনভাবে কথা বলা, মানুষ কিন্তু এখন কথা বলছে। গত 1.5 বছর ধরে কিন্তু মানুষ স্বাধীনভাবে কথা বলছে। এখন এটা একটা পরিবর্তন। দ্বিতীয়ত, যারাই ভবিষ্যতে সরকার গঠন করুক, এত সহজে রুদ্ধ করতে পারবে না, কণ্ঠ রোধ করতে পারবে না। কারণ একটা জেনারেশন স্বাদ পেয়ে গেছে কথা বলার, মুক্তভাবে কথা বলার, চিন্তা করার স্বাদটা পেয়ে গেছে। এই স্বাদটা কন্টিনিউ থাকবে। মানে একটা সরকার চাইলেই যে একেবারে মানে কাউকে কথা বলার অপরাধে অ্যারেস্ট করে ফেলবে, যে তাকে ধরে নিয়ে যাবে, তাকে গুম করে ফেলবে, তাকে নাই করে ফেলবে, এটা কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, এটা আর চাইলেও পারবে না। অর্থাৎ কোনো গভর্নমেন্ট চাইলে আর ফেসিস্ট হতে পারবে না, জনগণ হতে দিবে না। আচ্ছা, এবং তার মধ্যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দিক থেকে হ্যাঁ পক্ষে প্রচারণা চালানো হয়েছিল, পরবর্তী নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলেছে যে এটি আসলে কর্মচারীরা করতে পারেন না, সেটি কি ধরনের প্রভাব রাখতে পারে ভোটের মাঠে আপনার মনে হয়? এটা যেমন আমি যেটাকে বলি যে এটা গভর্নমেন্ট এবং যে ইলেকশন কমিশন, এই দুটোর মধ্যে সমন্বয়হীনতার অভাব। আচ্ছা, তো এখন যদি তারা যদি সমন্বিত হয়ে যদি কাজটা করতেন তাহলে এক ধরনের হতো। আর এমনি তো যে গভর্নমেন্ট কিন্তু পারেন না, অর্থাৎ কোনো একটা পক্ষ কিন্তু নিউট্রাল থাকবেন, তাহলে আপনি না রাখলেন কেন? তাহলে আপনি হাই রাখতেন, হাই হয়ে যেত, একটা দিয়ে ভোট দেন, অথবা ভোট দেওয়ার দরকার নাই, পাশ হয়ে গেল, শেষ। আপনি না যখন থাকবে তখন কিন্তু আপনি নায়ের প্রতিপক্ষ হয়ে গেলেন, আপনি যখন হায়ের প্রচার করছেন, আপনি সমালোচনা করছেন। এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এটা করা উচিত নয়, এবং ইসি যে সিদ্ধান্তটা দিয়েছে এটা রাইট। যদিও সমালোচকদের, বিশ্লেষকদেরও কেউ আবার বলছেন যে নির্বাচন কমিশন আসলে সিদ্ধান্তটি দিয়েছে একটি ভুল পাঠের উপর ভিত্তি করে, যদি সেটি পাল্টাপাল্টি অভিযোগ, এবং হয়তো এই তর্ক চলবে। নির্বাচন সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণা কার্যক্রম চালাচ্ছে রাজনৈতিক দলগুলো, যার একটি বড় অংশ জুড়েই আছে গান। তরুণদের অনেকে সামাজিক মাধ্যমে এগুলো দিয়ে রিলস তৈরি করছেন, টিকটক কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু এই গানগুলো তৈরি হয় কিভাবে? তানহা তাসনিমের প্রতিবেদন।
ফিস ফিস জিতবে এবার ধানের শীষ। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। প্রতিবারের মতোই নির্বাচনের মৌসুমে এবারও নতুন নতুন গান তৈরি করেছে রাজনৈতিক দল ও দলের সমর্থকরা। তার মধ্যে কয়েকটি গান ব্যাপক সাড়া ফেলেছে তরুণদের মধ্যে। মানুষের বুকে দাঁড়িয়ে পাল্লা। সবচেয়ে ভালো লাগছে দাঁড়িপাল্লার গানটা। আমার তো ভালো লাগছে বিএনপির গানটা, কারণ ওদের যে অ্যানিমেশনটা ছিল ওটা আমাদের কোর কালচারাল অনেক জিনিসপত্র উঠে আসছে। আমার কাছে বিএনপির গানে ভালো লেগেছে। আমার মনে হয় যে র‍্যাপ গানগুলোর মতো ক্যাচি অন্য গানগুলো হতে পারেনি আমার পার্সপেক্টিভ থেকে। সো আই এম নট গোনা পার্টিকুলারলি পয়েন্ট আউট যে কোন গানটা। 17 বছর পরে আইলো আবার নির্বাচন, ওই গানটা জনতার কাছে কি যাও একটু কি টের পাও, এই গানটা আর কি মোটামুটি ভালো লাগছে। যে জিতবে দাঁড়িপাল্লার যে একটা গান আসছে, খুব সুন্দর একটা মানে কাম একটা বিট আছে, বাট ওটা অনেক সুন্দর। বিজ্ঞাপন ও প্রচারণা রেকর্ডিং এর পাশাপাশি লম্বা সময় ধরে নির্বাচনের প্রার্থীদের জন্য গান তৈরি করছে পুরানা পল্টনের রিদম স্টুডিও। 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে এবারও প্রায় 250 গান করার কথা জানান স্টুডিওটির স্বত্বাধিকারী। চাহিদা অনুযায়ী যার বেশিরভাগই প্যারোডি গান। প্যারোডি গান তো শুট করাই থাকে, আবার আমাদের মিউজিকও করা থাকে। ওনারা গান চয়েস করে দেয় এই গান, আমরা ওই গানগুলা আমাদের কথা লেখা থাকে, আমরা গাওয়াই দিই শিল্পী দিয়ে। ওই যেখানে পাত্রীর নাম থাকে ওখানে নামটা চেঞ্জ হয়, মার্কা চেঞ্জ হয়, এলাকার নামটা চেঞ্জ হয়, এগুলা চেঞ্জ হয়। আবার কেউ ধরেন কিছু কথা ওরা নতুন ঢুকাইতে চায়, সেটা আমরা ঢুকাই নিই, সুরে ফালাই দিই। নির্বাচনের সময় প্রায় সব দলেরই থিম সং প্রচারণায় ব্যবহার হচ্ছে। তবে এর মধ্যে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী দলীয়ভাবে কোনো গান বানায়নি। ব্যাপকভাবে ভাইরাল হওয়া গানটিও কর্মী সমর্থকরা বানিয়েছে বলে দাবি করেছে দলটি। দলভেদে গান তৈরির চাহিদাও ভিন্ন হবার কথা বলছিলেন মিস্টার রিপন। আমার এখানে খুবই কম হয়েছে দাঁড়িপাল্লা খালি গলার, ওদের তো ওটা মিউজিক নেয় না, মিউজিক ছাড়া করছে। আবার অন্য খেজুর গাছ, গোলাপ ফুল, খেজুর গাছ, এগুলো তো ইসলামী দল, এগুলারও কাজ হয়েছে। তাদের হলো মিউজিক ছাড়া চাহিদা, সিঙ্গেল ছেলে বয়স থাকবে আর গানও ছেলে থাকবে, মেয়ে গান নেয়নি ওরা। অন্য অন্য দলেরা সব উভয় ছেলে মেয়ে দুইটাই, মেল ফিমেল দুইটাই নিছে। বর্তমানে রেকর্ড করা অনেক গানের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এআই, ফলে কম খরচে দ্রুত সময়ে বেশি গান তৈরি করা যায়। তবে আছে মৌলিক গানের চাহিদাও। রিদম স্টুডিওতে রেকর্ড করা শিল্পীদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী উপমানিশী। এক এক সময় তো এক এক রকমের গানের চাহিদা আলাদা হয়, এক এক রকমের গানের ধরন আলাদা হয়। আমরা তো শিল্পীরা অত কিছু চিন্তা করে গাই না। আমাদের ক্ষেত্রে ধর্ম, জাত, বর্ণ, দল কিছুই আসলে শিল্পীদের হয় না। তো যখন যে দল আসছে, যখন যে ধর্মের গানের চাহিদা থাকছে, সেভাবেই আমরা গেয়ে যাচ্ছি আর কি, তো সেভাবেই গাওয়া হয়। তবে ভোটারদের অনেকেই বলছেন নির্বাচনী মৌসুমে এখন পর্যন্ত এই গানটিকে ছাড়াতে পারেনি কেউই। আমরা সবাই জানি জয় বাংলা জিতবে আবার নৌকা, ওইটাই বেস্ট, এটা আনডিসপিউটেড, ওটা নিয়ে কোনো কথা নেই। আই থিঙ্ক এইটা নিয়ে ইনফ্যাক্ট জামায়াত কিংবা বিএনপিও আসলে মানে তর্ক করতে পারবে না যে নাথিং বিটস দ্য ভাইব অফ জয় বাংলা জিতবে নৌকা। যদিও বা দল হিসেবে সুসময় নির্বাচনের মাঠে কেবল আওয়ামী লীগই সক্রিয় ছিল। বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ গান, আর তাই ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরাও বেছে নিয়েছেন এই মাধ্যম। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান। অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে সঙ্গীতের উপস্থিতি আছে, আবার এদিকে যদি খেয়াল করেন সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক বাস্তবতায় সঙ্গীত চর্চা নিয়ে অনেকে বিতর্ক সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। নির্বাচনী প্রচারণায় সেই সঙ্গীতেরই ব্যাপক ব্যবহারকে কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে একটা ব্যক্তি, পরিবার, জাতি, রাষ্ট্রের
কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে, তো যেটা বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশি হিসাবে এই জনপদের মানুষের মধ্যে আছে। ইভেন আমরা যদি দেখি যে ইসলামের ব্যাপক প্রসারও হয়েছে কিন্তু সুফিবাদের মধ্য দিয়ে, ঠিক আছে। তো এই যে গান কিংবা অন্যান্য যে মাধ্যমগুলো, যে সংস্কৃতির যে আধিপত্য, এই আধিপত্যটা কিন্তু বরাবরই ছিল। এই মাঝখানে কিন্তু আমরা এক ধরনের ভীতিকর অবস্থা দেখেছিলাম, যে ছায়ানট এবং ওই যে গানের বিরুদ্ধে এক ধরনের হামলা আক্রমণ আমরা দেখেছিলাম, তখন অনেকে শিল্পীরা প্রতিবাদও কিন্তু করেছিল সেটা। এই যে এবারের যে এটা দেখলাম, যে আমার নিজের কিন্তু ভালো লেগেছে, বিভিন্ন রিলস এবং গানগুলো আমরা দেখেছি, এটা হলো এক ধরনের প্রতিবাদও। ওই যে গানকে কোণঠাসা করে রাখার, কণ্ঠরুদ্ধ করার যে একটা প্রবণতা ছিল, এর বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ, ঠিক আছে, যে গানের মাধ্যমে যে নির্বাচনী প্রচারণা চালানো, এটা একটা। 2 নম্বর বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন যে আমরা বলি যে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। যেমন দেখেন আগে পোস্টার ছিল, এখন কিন্তু পোস্টার নেই, ঠিক আছে। এখন বিকল্পটা কি হবে, কীভাবে করব তাহলে আমরা কি করি, গানকে ব্যবহার করি। এই গানকে তখন কি করা যাবে, খুব ইজিলি ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে কিংবা এই যে যারা সম্ভব ভোটার আছেন তাদের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, পাঠানোও সহজ। এবং ওই যে আমরা দেখেছি যে কম খরচে এবং যে দর্শক কি পছন্দ করেন তার মেসেজটা এই গানটার মধ্যে দিয়ে দেওয়া যায়। এই যে আমাদের এই ঐতিহ্যগতভাবে যে আমরা গানকে পছন্দ করি, এই জনপদের মানুষ, এরই একটা রিফ্লেকশন হলো এটা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।